Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হতে চলেছে এবং ডাব্লিউবিপি কেপিএসআই মেন্স পরীক্ষা হতে চলেছে। এই পরীক্ষাগুলোর জন্য রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা রিপোর্ট রাইটিং এর ক্লাস তোমরা ফলো করো। রিপোর্টের এই টপিকগুলো তোমরা অবশ্যই তৈরি রাখো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য। আজকেও আমরা রিপোর্ট রাইটিং এ নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। এর আগেও কারেন্ট অ্যাফেয়ার্স এর বিভিন্ন টপিকস নিয়ে রিপোর্ট রাইটিং এর ক্লাসেস নিয়ে আসা হয়েছিল। আশা করছি সেগুলো তোমরা অবশ্যই দেখছো, বাড়িতে প্র্যাকটিস করছো। তাহলে শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস। রাইট এ রিপোর্ট অন জেন জি প্রোটেস্ট ইন নেপাল, অর্থাৎ জেনারেশন জেড এই যে প্রোটেস্ট করেছিল নেপালে, আমরা সেপ্টেম্বর মাসে প্রোটেস্টটা দেখতে পেয়েছিলাম যে সেখানে হঠাৎ করেই সেখানকার যে ইউথ বা স্টুডেন্টস বলতে পারো তারা প্রোটেস্ট করতে শুরু করে এবং দেশ জুড়ে নেপাল জুড়ে এই প্রোটেস্ট মার্চ শুরু হয় এবং সেটা প্রথমে যদিও শান্তিপূর্ণ একটি প্রোটেস্ট মার্চ ছিল, কিন্তু পরবর্তী সময় পুলিশ যখন সেখানে হস্তক্ষেপ করে, লাইভ অ্যামিউনিশনস কিংবা টিয়ার গ্যাস ছুটতে শুরু করে, তখন সেই প্রোটেস্ট মার্চ ভায়োলেন্ট হয়ে যায় এবং সেখানে বেশ কিছু ছাত্র বা ইয়াং যারা তাদের প্রাণ হারায় এবং হাজারের বেশি তারা সেখানে আহত হয়েছে। এবং তাদের প্রোটেস্টটা শুরু হয়েছিল যখন সরকার হঠাৎ করেই 26টি মেজর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর ব্যান করে দেয়। এই যে হঠাৎ করে প্রোটেস্ট, এটা কিন্তু দেখতে মনে হচ্ছে হঠাৎ করে, কিন্তু আসলে এটা হঠাৎ কোনো প্রোটেস্ট নয়, কোনো হঠকারিতা কোনো প্রোটেস্ট করা হয়নি। এই প্রোটেস্টের পেছনে ছিল দীর্ঘমেয়াদী বেশ কিছু কারণ, যেটা নেপালে দীর্ঘদিন ধরে চলছিল এবং তার আউটবার্স্ট হয় যখন সরকার 26টি সোশ্যাল মিডিয়া চ্যানেল বা প্ল্যাটফর্মস সেগুলোকে বন্ধ করে দেয়। আজকের রিপোর্ট রাইটিং এ আমরা এটাই আলোচনা করব যে নেপালে এই যে জেনজি প্রোটেস্ট হলো সেটার পেছনে কারণ কি কি ছিল এবং নেপাল সরকার কিভাবে এই প্রোটেস্টকে কন্টেইন করতে পারে, কন্ট্রোল করতে পারে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস। হেডিং দেওয়া হয়েছে জেনজি প্রোটেস্ট ইন নেপাল বাই আ স্টাফ রিপোর্টার, কলকাতা 25th October 2025. At least 9 people died and thousands were injured when a massive wave of protests led by Generation Z swept across Nepal after the government suspended 26 major social media platforms. প্রথম সেন্টেন্সে আমরা বলছি কতজন মারা গেছে, আহত হয়েছে, কি হয়েছে, ঘটনাটা কেন হয়েছে সেটা সংক্ষেপে লেখা আছে। অ্যাটলিস্ট অন্তত পক্ষে 9 পিপল ডাইড, 9জন মানুষ মারা গেছে, অ্যান্ড থাউজেন্ডস ওয়্যার ইনজিওর্ড এবং হাজার হাজার ইউথ, হাজার হাজার স্টুডেন্টস তারা আহত হয়েছিল। ওয়্যার ইনজিওর্ড এখানে পাস্ট টেন্সে প্যাসিভ লেখা হচ্ছে। ওয়েন যখন আ ম্যাসিভ ওয়েভ অফ প্রোটেস্ট, যখন প্রতিবাদের একটা ঝড় শুরু হয়, বৃহত্তরভাবে একটা ম্যাসিভ ওয়েতে প্রতিবাদের একটা ঝড় শুরু হয়, লেড বাই, যেটা নেতৃত্ব দিয়েছিল জেনারেশন জেড, অর্থাৎ এই যে নতুন প্রজন্ম যাকে বলা হয় জেনজি, সেই জেনজি যারা সবসময় মোবাইলে বিজি থাকছে, সোশ্যাল মিডিয়াতে বিজি থাকছে এবং বলা হচ্ছে তাদের কোনো রকম কোনো সামাজিক দায়বদ্ধতা নেই, তাদের কোনো সোশ্যাল রেসপন্সিবিলিটি নেই, তারা চারপাশে কি ঘটছে সেই সম্পর্কে তারা একদমই অ্যাওয়্যার নয়, নিজেদের মধ্যে তারা সেলফ সেন্টার। যখন এই রকম অভিযোগ করা হয় বর্তমান জেনজিকে নিয়ে, তারা তখন নেপালে দেখিয়ে দিল যে জেনজি যদি চাইবে তাহলে কিরকম ভাবে করাপশনের বিরুদ্ধে, সিস্টেমিক এরার্সের বিরুদ্ধে, সিস্টেমিক করাপশনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে পারে। সুতরাং বলা হচ্ছে এই যে ম্যাসিভ ওয়েভ অফ প্রোটেস্ট, সেটা নেতৃত্ব দিয়েছিল জেনজি। এই প্রোটেস্টে বা এই যে মিছিল, এই যে আন্দোলন, সেখানে কিন্তু কোনো লিডার ছিল না। এটা একটা ডিসেন্ট্রালাইজড প্রোটেস্ট ছিল, যেখানে সবাই রাজা, যেখানে সবাই নিজেদের মতো করে লড়াই করছে একটি বিষয়ের জন্য। সোয়েপ্ট অ্যাক্রস, এই যে প্রোটেস্ট গুলো সেগুলো সোয়েপ্ট অ্যাক্রস হয়, অর্থাৎ চারদিকে ছড়িয়ে পড়ে, ঢেউগুলো যেরকম ছড়িয়ে পড়ছে নেপাল, সমগ্র নেপাল জুড়ে এই প্রতিবাদ ছড়িয়ে পড়ে।
আফটার, কিসের পরে প্রতিবাদটা হয়, কোন ঘটনার পরে? আফটার দি গভর্নমেন্ট সাসপেন্ডেড 26 মেজর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, যখন সরকার 26টি খুব গুরুত্বপূর্ণ, যেরকম টিকটক বলো, ইনস্টাগ্রাম বলো, এরকম বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপরে ব্যান নিয়ে আসে, নিষেধাজ্ঞা জারি করে কোনো কারণ ছাড়াই। The protesters demanded justice, transparency and freedom of speech. যারা প্রতিবাদ করছিল সেই প্রোটেস্টার্স তারা ডিমান্ড করেছিল, তাদের দাবি ছিল জাস্টিস, ন্যায় বিচার, ট্রান্সপারেন্সি অর্থাৎ সরকারি কাজে স্বচ্ছতা, অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ বা এক্সপ্রেশন, তাদের বলা যেতে পারে যে স্বাধীনতা দিতে হবে, ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ ভাষার স্বাধীনতা, এক্সপ্রেশনের স্বাধীনতা। They accused the government of corruption, nepotism, unemployment, and existing inequalities in the country. They accused, তারা দোষারোপ করেছিল দি গভর্নমেন্ট, সরকারকে। তারা যে প্রতিবাদ করতে নেমেছে তার ইমিডিয়েট কারণ ছিল সরকার যখন 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যান করে দেয়। কিন্তু এই ইমিডিয়েট কারণের পেছনে রয়েছে দীর্ঘ লং টার্ম, দিনের পর দিন জমতে থাকা ক্ষোভ, এবং সেই ক্ষোভের কারণগুলো কি ছিল? তারা সরকারকে দোষারোপ করে, অ্যাকিউজড এর পরে আমরা অফ প্রেপোজিশন বসাই, সো দে অ্যাকিউজ দি গভর্নমেন্ট অফ করাপশন, দুর্নীতি, সর্বস্তরের দুর্নীতি। পুরো নেপালে যে সরকার, সেই সরকার দুর্নীতিগ্রস্ত বলে তারা দাবি করে। নেপোটিজম, নেপোটিজম মানে আমরা জানি যে যখন কোনো মানুষ তার নিজের আত্মীয় পরিস্বজন, তার বন্ধু বান্ধব সবাইকে বেশি সুযোগ সুবিধা দিতে থাকে অন্যদের থেকে, তখন তাকে বলে নেপোটিজম। অর্থাৎ সেখানে সরকারি আমলারা বা বিউরোক্র্যাটসরা বা সরকারি অফিসগুলোতে নেপোটিজম প্রচন্ডভাবে করা হচ্ছে, অর্থাৎ সেই সমস্ত যে সরকারি যারা ক্ষমতায় রয়েছে তারা নিজেদের পরিবারের লোকজন, নিজেদের যারা সন্তান বা নিজেদের বন্ধু বান্ধব তাদেরকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছিল, সাধারণ লোকের প্রতি তারা কিন্তু অবিচার করছিল। সো এই যে প্রোটেস্টার্সরা তারা প্রতিবাদ করে করাপশনের বিরুদ্ধে, নেপোটিজমের বিরুদ্ধে। আনএমপ্লয়মেন্ট রেট, অর্থাৎ যে হারে নেপালে বেকারত্বের রেট, হার বাড়ছে, সেটা নিয়েও তারা প্রোটেস্ট করে। অ্যান্ড এক্সিস্টিং ইনইকুয়ালিটিস ইন দি কান্ট্রি, এবং দেশে যে পরিমাণে বর্তমানে এখন অসাম্য রয়েছে, সেটা ইকোনমিক ইনইকুয়ালিটিস হতে পারে, সোশ্যাল ইকুয়ালিটিস হতে পারে, ইনইকুয়ালিটিস হতে পারে, সামাজিক যে অসাম্য, অর্থনৈতিক অসাম্য, রাজনৈতিক অসাম্য, এই সমস্ত অসাম্য বা ইনইকুয়ালিটিস এর বিরুদ্ধে গর্জে উঠেছিল সমগ্র ছাত্র সমাজ, যুব সমাজ নেপালে। They used the slogan "No more Nepo kids" to voice their anger. তারা স্লোগান দিতে শুরু করেছিল, তারা স্লোগান দিয়েছিল "No more Nepo kids", অর্থাৎ এইরকম ভাবে আর কিন্তু যে আমলা তার সন্তানকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে বা সরকার পক্ষের কাছের লোকদের বেশি সুবিধা দেওয়া হচ্ছে, এরকমটা করা যাবে না। তারা একটা স্লোগান তুললো যে "No more Nepo kids"। কিসের জন্য স্লোগান তুললো? তাদের যে অ্যাঙ্গার বা ভেতরের রাগ, যে অ্যাঙ্গুইশ, ক্ষোভ, সেটাকে উগরে দেওয়ার জন্য। ভায়োলেন্স ইরাপ্টেড কিংবা স্টার্টেড লিখতে পারো when police used tear gas and live ammunition to disperse the mob। এবং প্রথমে যদিও এই যে প্রোটেস্ট মার্চ সেটা পিসফুল ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সেটাতে ভায়োলেন্স ইরাপ্টেড অর্থাৎ হিংসা ছড়িয়ে পড়ে। ভায়োলেন্স ইরাপ্টেড বা হিংসা ছড়িয়ে পড়ে, হিংসা স্টার্ট হয়েছিল যখন পুলিশ ইউজড টিয়ার গ্যাস, যখন পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছিল, অ্যান্ড লাইভ অ্যামিউনিশন অর্থাৎ তারা কি করছে, অন দ্য স্পট তারা অ্যামিউনিশন বা হাতিয়ার ব্যবহার করছিল, লাইভ অ্যামিউনিশন ব্যবহার করছে টু ডিসপার্স দ্য মব, যাতে উত্তেজিত জনতা তারা ছত্রখান হয়ে যায়। ডিসপার্স মানে ছত্রখান হয়ে যাওয়া বা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। যখন পুলিশ এই রকম হাতিয়ার, অস্ত্র, টিয়ার গ্যাস ব্যবহার করতে শুরু করলো, তখনই কিন্তু যে পিসফুল প্রোটেস্ট মার্চ ছিল বা র্যালি ছিল সেটা আস্তে আস্তে ভায়োলেন্ট হয়ে যায়। তাহলে আমরা প্রথম প্যারাগ্রাফে কি ঘটনা, কোথায় ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, সেই পুরো বিষয়টা বলা হলো। এর পরের প্যারাগ্রাফে আমরা দেখব যে এই বিদ্রোহকে, এই আনরেস্টকে কন্ট্রোল করতে নেপাল সরকার কি কি পদক্ষেপ নিয়েছে
এবং ভবিষ্যতে কি কি পদক্ষেপ নিতে পারে, কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। টু কন্ট্রোল দি আনরেস্ট, এই যে একটা অশান্তি শুরু হয়েছে, এই অশান্তি, এই অশান্তজনক যে পরিবেশ, সেটাকে কন্ট্রোল করতে, সেটাকে তুমি নিয়ন্ত্রণ করার জন্য দি গভর্নমেন্ট লিফটেড দি সোশ্যাল মিডিয়া ব্যান। গভর্নমেন্ট প্রথম যে পদক্ষেপ নিয়েছিল সেটা হচ্ছে এই যে সমাজ মাধ্যমগুলোর ওপর থেকে তারা ব্যান বা নিষেধাজ্ঞাকে তুলে দেয়। লিফটেড দি সোশ্যাল মিডিয়া ব্যান, তারা কি করেছিল, এই সোশ্যাল মিডিয়ার ওপর যে ব্যান দিয়েছিল, নিষেধাজ্ঞা জারি করেছিল, সেটাকে তুলে নিল। এছাড়াও কি হলো, তাদের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অলসো রিজাইন্ড। এক্সিস্টিং যে প্রধানমন্ত্রী ছিলেন ওলি, তিনি কিন্তু রিজাইন করেন, তিনি ইস্তফা দেন। However, the Gen Z movement is still going on, demanding for long-term political and systemic solutions. যদিও দি জেন জি মুভমেন্ট, এই যে জেনারেশন জেড এর যে প্রতিবাদ বিপ্লব, সেটা স্টিল গোয়িং অন, এখনো চলছে। ডিমান্ডিং, তারা দাবি করছে ফর লং টার্ম, যাতে দীর্ঘমেয়াদী পলিটিক্যাল অ্যান্ড সিস্টেমিক সলিউশন পাওয়া যায় রাজনৈতিকভাবে, এবং বিভিন্ন যে দপ্তর আছে, যে সিস্টেমে কাজ চলছে, সেই সিস্টেমের একটা করাপশনের বিরুদ্ধে একটা সলিউশনের জন্য জেনজি এখনো দাবি করে চলেছে। অর্থাৎ জেনজির যে মুভমেন্ট শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসে, সেটা এখনো চলছে এবং তারা এখন দীর্ঘমেয়াদী সমস্ত সলিউশনের কথা বলছে। তারা দীর্ঘমেয়াদী যে পলিটিক্যাল রিফর্ম, পলিটিক্যাল সংস্কার, তার কথা বলছে, বা সিস্টেমিক যে সংস্কার, সেই সলিউশনের কথা বলছে। আন্ডার দিস সার্কামস্টান্সেস, এই অবস্থায়, আন্ডার দিস সার্কামস্টান্সেস, এই অবস্থায় দি গভর্নমেন্ট অফ নেপাল শুড ব্রিং ইউথ সেন্ট্রিক ইকোনমিক পলিসি। নেপাল সরকারের উচিত নিয়ে আসা ইউথ সেন্ট্রিক ইকোনমিক পলিসি, অর্থাৎ যুব সংক্রান্ত বা যুব কেন্দ্রিক, যুব সমাজ কেন্দ্রিক বিভিন্ন আর্থিক যে পলিসি, অর্থনৈতিক যে পলিসি, সেগুলোকে নিয়ে আসা উচিত। এই পলিসিগুলো কি করবে, উইচ উইল সাপোর্ট, এই পলিসিগুলো সাপোর্ট করবে এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ যখন নতুন নতুন যে ইয়াং ছেলেমেয়েরা রয়েছে, তারা উঠে আসবে নিজেদের বিজনেস আইডিয়া নিয়ে, বিভিন্ন কোম্পানি আইডিয়া নিয়ে, এবং তারা এন্টারপ্রেনার্স হবে, তারা নিজেদের ব্যবসা নিজেরা শুরু করবে, নিজেদের ফার্ম নিজেরা খুলছে এবং তারা নিজেদের বিজনেস নিজেরা রান করছে। এই যে এন্টারপ্রেনারশিপ, এটাকে সাপোর্ট করবে ইকোনমিক পলিসির মাধ্যমে। ভোকেশনাল ট্রেনিং, তাদেরকে বিভিন্ন পেশার জন্য ভোকেশনাল ট্রেনিং দেওয়া হবে, অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট করা হবে। তারা তাদের দক্ষতা বাড়াতে পারবে, তাদের বিভিন্ন অ্যাবিলিটিস, স্কিলস, সেগুলোকে ইউথরা তারা বাড়াতে পারবে, যার ফলে তারা একটা ভালো ওয়ার্কফোর্সে তৈরি হয়, স্কিল্ড ওয়ার্কফোর্স তৈরি হবে, এবং স্কিল্ড ওয়ার্কফোর্স তৈরি হলে তাদের জব অপরচুনিটি বাড়বে, আনএমপ্লয়মেন্ট রেট কমবে। অর্থাৎ ইউথ কেন্দ্রিক যে ইকোনমিক পলিসি, সেটা অবশ্যই সরকারের ইমিডিয়েটলি নিয়ে আসা উচিত। বর্তমানে সেখানে ইন্টারিম গভর্নমেন্ট চালু করা হয়েছে এবং আশা করা যায় পরের বছর যখন ভোট হবে, তখন নিশ্চয়ই একটা এস্টাবলিশড, একটা স্টেবল গভর্নমেন্ট তৈরি হবে, যে গভর্নমেন্ট অবশ্যই ইউথের সমস্ত যে তাদের সুবিধা অসুবিধে, সেগুলো তারা দেখবে। The youth should be allowed to take part in the policy making. এই যে পলিসি তৈরি করা হবে, সেই পলিসি মেকিং এ ইউথকে সেখানে পার্টিসিপেট করানোর কথা বলা হচ্ছে। যদি ইউথ সেখানে পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে পলিসি মেকিং এ, তাহলে ইউথ নিজেদের যে প্রবলেমগুলো, সেগুলো সলিউশনের জন্য পলিসি নিয়ে আসতে পারবে, এবং তার ফলে কিন্তু যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো, সেগুলো অবশ্যই কমে যাবে। There should be dialogues between the government and the youth. দেখো, আজকে যে সমস্যা সৃষ্টি হয়েছে, সেই সমস্যার একটা বড় কারণ হচ্ছে সরকার পক্ষের সঙ্গে ইউথ বা যুব সমাজের কথোপকথন বা যোগাযোগের কিন্তু একটা বড় উপায় সেখানে মানে অনুপস্থিত। সেখানে যোগাযোগটা হচ্ছে না, কমিউনিকেশনটা ঠিকঠাক হচ্ছে না। বলা হচ্ছে দেয়ার শুড বি ডায়ালগস, অর্থাৎ যে ইউথ রয়েছে, যুবক সমাজ, তাদের সাথে সরকার পক্ষের কিন্তু খুব ভালো মতো একটা যোগাযোগ থাকবে, সেখানে একটা কথোপকথন থাকবে যে ইউথ কি চাইছে এবং সরকার কি কি করতে পারবে।
এই দুজনের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হতে হবে, সেখানে একটা ডায়ালগস থাকতে হবে। অ্যান্ড দি প্রভিশন ফর গ্রিভান্স রিড্রেসাল, গ্রিভান্স মানে অসন্তোষ, রিড্রেসাল মানে অসন্তোষগুলোকে যখন তুমি বলছো, অর্থাৎ সেখানে একটা সুবিধা থাকতে হবে যেখানে ইউথ তাদের অসন্তোষের কারণ, প্রবলেমগুলো, সেই সমস্যার তারা অভিযোগ জানাতে পারবে, সরকার পক্ষের কাছে তাদের কথাগুলো পৌঁছে দিতে পারবে। এটা কেন করা দরকার, ডায়ালগস কেন করা দরকার, ফর স্মুথ ফাংশনিং অফ দি গভর্নেন্স, যাতে এই যে সরকারি পুরো ব্যবস্থাটা, গভর্নেন্স, সেটাকে স্মুথলি চালানো যায়। তাহলে ইউথদের সাথে সরকার পক্ষকে বসতে হবে, তাদের সাথে একটা কথোপকথন করতে হবে, তাদের দুজনের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হবে, কে কি চাইছে সেটা নিয়ে তার সলিউশন কি হতে পারে, এবং তাদের কি কি সমস্যা আছে সেই অভাব অভিযোগগুলো তারা জানবে। এবং এটা দরকার, তাহলেই কিন্তু সরকার, তাহলেই কিন্তু সরকারি কাজকর্ম খুব ভালো মতো স্মুথলি চলতে পারবে। সেই জন্যই এই সলিউশনগুলো এখানে দেওয়া হয়েছে। সরকার বর্তমানে যা করছে তার পাশাপাশি যদি এই পদক্ষেপগুলো গ্রহণ করে, তাহলে অবশ্যই পরবর্তীকালে এই যে ইউথ লেড একটা প্রোটেস্ট চলছে সেটা বন্ধ হবে, এবং অবশ্যই সেখানে একটা স্টেবল সিচুয়েশন তৈরি হবে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।